আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা আফরাদ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আচ্ছা বলুন তো এটা কি, দেখি কে কে বলতে পারেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা আলু। এই আলুটার কার দেশে কী নাম বা কার অঞ্চলে কী নাম আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের গাজীপুরের ভাষায় এটাকে বলে হচ্ছে পেস্তা আলু, আবার বরিশালের ভাষায় আমি শুনলাম এটাকে বলে গোজালু, আবার কলকাতার দিদিদের কাছে আমি শুনলাম যে এটাকে বলে হচ্ছে খাম্মা আলু। তো আসলে এটার অ্যাকচুয়াল নাম যে কি আমি জানি না, এটা আমার আম্মু গাজীপুর থেকে এনেছে। তো আমার এক মামার জমিতে নাকি এগুলো অনেক হয়েছে, এগুলো নাকি ভীষণ এক্সপেন্সিভ। তো আমার মামা আমার মাকে গিফট করেছে, সেখান থেকে নিয়ে এলো। তো আলুর ভিতরটা কিছুটা এরকম, আর আমার কাছে মনে হচ্ছে এটা উপর দিয়ে কাদামাটি লেগে আছে বলে এরকম দেখাচ্ছে বাহিরটা, খোসাটা, কিন্তু আসল খোসার রং হয়তোবা জাম কালারের। দেখেন এখানে মনে হচ্ছে না যে একদম গাঢ় একটা পার্পল কালারের। তো এই খোসাটা খুব সুন্দর দেখতে, আবার ভেতরে কিন্তু একটু পার্পল পার্পল ছিট আছে, তাই না? দেখা যাচ্ছে। এই আলুটা কিন্তু শুধুমাত্র মাংসের সাথেই ভালো লাগে। আমরা ভাজি করে খেয়েছিলাম, একটু মোটা চাক করে কচুর মতন করে, কিন্তু তেমন একটা ভালো লাগেনি, একটু ড্রাই ড্রাই লেগেছে। তাই ভাবলাম যে মাংসের সাথে খেয়ে দেখি। আর মাংসের সাথেই এটা আসলে খুব বেশ যায়, বিশেষ করে গরুর মাংসের সাথে এটা ভীষণ ভালো লাগে। তো আমরা রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। তো আম্মু খুব ভালোভাবে আলুগুলোকে কেটে নিচ্ছে আর একটু মোটা মোটা করে কাটছে। আর একটা সত্যি কথা বলতে কি, এটার টেস্টটা আমার কাছে অনেকটা কচুর মতন লেগেছে। আর প্রচণ্ড মানে ভিতরে হচ্ছে কষ, এত কষ। আর এটাকে খুব ভালোভাবে একটু মোটা করে চামড়াটা ফেলে তারপরে ছিলতে হবে। আলুটাও মোটা মোটা করে কাটতে হবে, পাতলা করে কাটলে একদম ভালো লাগে না। কারণ আমি যে প্রথমে বললাম যে আমরা ভাজি করে খেয়েছি, ওটা একটু পাতলা করে চাক করে কাটা ছিল, ভেতরটা একদম ড্রাই হয়ে গিয়েছিল। তো একটু মোটা করে কাটতে হবে, তারপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ করে ভিতরে সমস্ত কষ প্রথমে ফেলে দিতে হবে। তো প্রথমেই হচ্ছে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশে এখন বাকি গরম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে নিয়েছি 5 থেকে 6টা তেজপাতা, 4-5টা দারুচিনি, আর 8 থেকে 10টা এলাচ। নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের জিরা। যেই পাত্রে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পাত্রেই হচ্ছে পানি নিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত না তেল খুব ভালোভাবে উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো। তারপরে এখানে অ্যাড করে দিলাম হচ্ছে এখন লবণ। একে একে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়া। আমরা ঝাল খেতে ভীষণ পছন্দ করি, তাই মরিচের গুঁড়া একটু বেশি দেওয়া হয়েছে। আর যেহেতু এটা পেস্তা আলু দিয়ে রান্না করা হচ্ছে, তো আলুই কিন্তু সমস্ত ঝাল নুন এগুলো শুষে নিবে, তাই ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু খেতে একদম টেস্টলেস হবে, খুবই পাংশে লাগবে তরকারিটা খেতে। তো ভালোভাবে মশলাটাকে কষানো হচ্ছে, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে। আর সারাক্ষণই নাড়তে হবে যেন নিচ দিয়ে পুড়ে না যায় বা লেগে না যায়। তো মশলা কষানো এখন হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। তো আমরা এখানে দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার অথবা ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। তো মুরগিগুলো দিয়ে দিচ্ছি। একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, যে কোনো মাংস হচ্ছে খুব ভালোভাবে ধুবেন। যত বেশি সুন্দর করে ধুবেন, একদম সাদা করে ধুবেন, রান্নার টেস্ট কিন্তু তত বেশি মজা হয়। না হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ আসে। যতই কষানো হোক না কেন বা যতই তেল মশলা ব্যবহার করা হোক না কেন, মাংসের মজা হচ্ছে ধোয়ার মধ্যে। খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন প্রথমে। দেখুন আমি মাংসটা একটু সুন্দর সাদা সাদা করে একদম ধুয়ে নিয়েছি, এখানে কোনো রক্ত টক্ত কোনো কিচ্ছু নেই। তো এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণের পানি, কষানোর জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিয়েছি। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলো।
তো এই যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পেয়েছেন সেদ্ধ করার পরে কেমন একটু কালচে কালচে হয়ে এসেছে। এখন এটাকে আবারও কষাতে হবে, আলুগুলোর সাথে মাংসটাকে প্রথমে কষাবো, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আপনারা যেরকম ঝোল পছন্দ করেন, যদি বেশি ঝোল খান তাহলে বেশি পানি দিবেন, যদি কম ঝোল রাখতে চান তাহলে কম ঝোল দিবেন। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, মশলার সাথে মাংস এবং আলুগুলোকে প্রপারলি কষাতে হবে। যত বেশি কষাবেন তত কিন্তু খাবারের স্বাদ বাড়বে। তো আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আর ঝোলও দিয়ে দিয়েছি। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আগেই বলেছিলাম যে মরিচের পরিমাণ একটু বেশি দিতে, কারণ আলু সমস্ত ঝোল আর ঝালটা শুষে নিবে। দেখতেই পাচ্ছেন তরকারির রঙটা কিন্তু একটু হালকা হয়েছে, যেরকম মরিচ দিয়েছিলাম মনে হচ্ছিল না এই যে একদম খুব লাল লাল হবে, আসলে কিন্তু তা হয়নি। কারণ এই আলুগুলো সব তেল মশলা আর ঝাল শুষে নিয়েছে। তারপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেদ্ধ তো আমি আগেই করে নিয়েছিলাম, তারপরেও একটু শক্ত শক্ত ছিল। তো এখন ধরতেই একদম সুন্দরভাবে চলে আসছে। আর এই আলুটা খেতে কিন্তু অনেক মজা, মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো কিছু দিয়ে খুব মজা। আপনারা চাইলে কিন্তু এটা মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই জিরা ব্যবহার করতে হবে। মাছে আমরা সাধারণত জিরা দিই না, জিরার গুঁড়া, কিন্তু এটাকে মাছের সাথে যখন রান্না করবেন তখন জিরার গুঁড়াও ব্যবহার করবেন, তাহলে খুব ভালো একটা টেস্ট আসে। তো দেখতেই পাচ্ছেন দর্শক, খুব সুন্দর করে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি আপনারা চাইলে এটাকে ভুনা ভুনাও করতে পারেন বা কষা কষাও করতে পারেন। আমি যেহেতু ঝোল খাবো তাই এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আর সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। ধনিয়া পাতা দিলে একটা চমৎকার ফ্লেভার আসে। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারেন। আর আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন। আমি আজকে কোনো পেঁয়াজের বেরেস্তা দিইনি, এমনিই খেয়ে নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম অথেন্টিক আলুর টেস্টটা যেন পাওয়া যায়। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।